আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি অরিন ইশরাত। নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন বর্মন। সুমন, কিভাবে ঘটল এই দুর্ঘটনা এবং নিহতদের পরিচয় পাওয়া গেছে কিনা জানাবেন। আমি এখন আছি ঢাকা চট্টগ্রাম রেলপথের নরসিংদীর রায়পুরা উপজেলার কমলপুর নামক স্থানে। এখানেই আজকে ভোরে এক ভয়াবহ ট্রেন কাটার ঘটনা ঘটেছে। এই ঘটনায় 5 জন নিহত হয়েছে। মূলত এই ঘটনাটি ভোরে হয়েছে বলে ধারণা করছে রেলওয়ে পুলিশ এবং স্থানীয় পুলিশ। সকালে আশেপাশের লোকজন যখন বাড়ি থেকে বের হয়, তারা ট্রেনে কাটা পড়া অবস্থায় বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা 5টি মরদেহ দেখতে পায়। তখন তারা স্থানীয় পুলিশকে খবর দেয় এবং রেলওয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে এসে ঘটনাস্থলে এসে নিহতদের লাশ শনাক্তকরণের কাজ করছে এবং প্রাথমিক সুরতাল করছে। আমি তো আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি যে মূলত রেলওয়ের বিভিন্ন জায়গায় এই লাশগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং সেগুলোর প্রাথমিক সুরতাল করছে রেলওয়ে পুলিশ। এবং আমরা যতটুকু জেনেছি যে ইতিমধ্যে পিবিআই রওনা দিয়েছে ঘটনাস্থলে, তারাও এসে কাজ করবে। আমরা একজন পুলিশের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনারা প্রাথমিকভাবে কি দেখতে পেয়েছেন এবং আপনারা এই ঘটনাটা কি মনে করছেন? এটা নিছক একটা দুর্ঘটনা হিসেবে দেখতেছি। তারপরও বিশেষজ্ঞ দল আসতেছে, তারা মতামত দিবেন। আপনারা এখানে কি অবস্থায় এসে পেয়েছেন? এবং এই রেল লাইনের উপরই 5টা লাশ পাওয়া গেছে। যারা এখানে মারা গিয়েছে তাদের বয়স কেমন এবং তাদেরকে দেখে কি মনে হচ্ছে? তারা কি শ্রমজীবী মানুষ না অন্য কোনো? না, তারা তো দেশেরই মানুষ, দেশের একটা অংশ। 18 থেকে 25 ভিতর তাদের বয়স, একটু মনে হচ্ছে আর কি। এই লাশগুলো আপনারা মূলত এই যে কি অবস্থায় পেয়েছেন? এখানে তো এলোমেলো অবস্থায় পাওয়া গেছে, মৃত অবস্থায় পাওয়া গেছে, ঘটনাস্থলে মারা গেছে। কখন নাগাদ এই লাশগুলো উদ্ধার করা হবে বা এই ধরনের কি? আমাদের হেফাজতেই আছে, উদ্ধার তো হয়ে গেছে, লাশটা আমাদের হেফাজতেই আছে। আমরা এখন তাদের শনাক্তকরণের চেষ্টা করতেছি আর কি, নাম ঠিকানা আইডেন্টিফিকেশন করার চেষ্টা করতেছি। আর হলো রেলওয়ের এলএম সাথে কথা বলার, বিভিন্ন গাড়ির সাথে কথা বলার চেষ্টা করতেছি। কোন ট্রেনে কাটা পড়ে মারা গেছে এখন পর্যন্ত কি কোনো জানা সম্ভব হয়েছে কিনা? কোনো এলএম এখনো স্বীকার করে নাই। আমরা তারপরও আকৃতি প্রকৃতি দেখে নির্ধারণ করতেছি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন একজন পুলিশ কর্মকর্তা এই ঘটনা নিয়ে, যিনি সকাল থেকে কাজ করছেন। তিনি এই ঘটনার নিয়ে বিস্তারিত আমাদের সাথে বলছিলেন। মূলত এই ঘটনার পর আশেপাশের প্রচুর সংখ্যক লোকজন এখানে এসে ভিড় করেছিল, কিন্তু এই রেলপথটি একটি গুরুত্বপূর্ণ রেলপথ। এই রেলপথ দিয়ে ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট এবং ঢাকা ময়মনসিংহের ট্রেন চলাচল করে। তাই যখন এখানে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটেছে এই নিহত মরদেহ দেখার জন্য, তখন দুর্ঘটনার আশঙ্কা করে পুলিশ সাধারণ মানুষদেরকে এই রেল লাইন থেকে সরিয়ে দিয়েছে। বর্তমানে এখানে যারা আছে সবাই সংবাদকর্মী, তারা এই ঘটনার সংবাদ সংগ্রহ করছে। পাশাপাশি পুলিশ মূলত এখানে ক্রাইম সিন করছে এবং নিহতদের লাশ শনাক্তকরণের চেষ্টা করছে। আমরা স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছে যে এখানে যারা মারা গিয়েছে তারা স্থানীয় কেউ নয়। তারা দেখেছে মূলত তারা শ্রমজীবী মানুষ বলে মনে করা হচ্ছে। এবং আমরা এখানে নিহতের লাশগুলো দেখতে পেয়েছি। তারা বলেছে মূলত কোনো ট্রেনের ছাদে তারা থাকতে পারে, সেই ছাদ থেকে পড়ে ঘুমন্ত অবস্থায় হয়তো ট্রেনে কাটা পড়া হতে পারে। তবে এখানে স্থানীয়রা আবার এটাও আশঙ্কা করছে যে এখানে মূলত কোনো পারাপারের রাস্তা নেই। মূলত রাস্তা না থাকার কারণে কোন ট্রেনে কাটা হয়েছে এখন সেটাও নিশ্চিত হওয়া যাচ্ছে না। আমরা স্থানীয় একজনের সঙ্গে একটু কথা বলতে চাই, যারা ঘটনার পরে এখানে এসেছে, তারা কি বলছে। হ্যাঁ, এই লোক আমরা চিনি না, এটা আমরা এলাকার না, অন্য এলাকার হইতে পারে। 5 জন লোক দেখে আমরা মনে খারাপ লাগছে। কিছুদিন পর পর এরকম ঘটনা ঘটে কি? এখানে তো আগে অনেক আগে হইতো, অনেক তো আর হয় নাই। কিছুদিন ধরে হইতাছি, আবার শুনলাম 5 জন লোক একবারে মারা গেছে। শুনলাম, আমরা আইলাম, দেখলাম। ধন্যবাদ। আসলে যেমন আচ্ছা, আপনারা কি শুনে এখানে এসেছিলেন? এখন শুনছি 5 জন লোক একবার ট্রেনের তলে পড়ছে। পরে আমরা 5 জন লোক মারা গেছে, এবারে দৌড়ে আইলাম, দেখলাম 5 জন, আসলে 5 জন লোক ট্রেনের তলে পড়া গেছে সকালে।
আমি একটু আরেকজন মানুষের সঙ্গে একটু কথা বলতে চাই। আমি একটু আরেকজন মানুষের সাথে, আপনারা কি শুনে এখানে এসেছিলেন এবং কি দেখতে পেয়েছেন একটু বলেন তো, কি শুনে আইছেন? একটু কথা বলেন, সমস্যা নেই। মানুষ মারা গেছে আর কি, এই দিন শুনে আইলাম, দেখলাম আর কি। যারা মারা গেছে তাদের কি কোনো পরিচয় আপনারা পেয়েছেন বা এলাকার লোক কিনা? না, আমরা এলাকার লোক না। স্থানীয়রা অ্যাকচুয়ালি এই ঘটনা নিয়ে তারা তাদের অভিব্যক্তিগুলো জানাচ্ছিলেন। স্থানীয়দের সঙ্গে আমরা দীর্ঘক্ষণ কথা বলেছি। তারা জানিয়েছে যে এখানে যারা মারা গিয়েছে তারা স্থানীয়ভাবে কেউ নয়, মূলত তারা অন্য কোনো এলাকার হয়তোবা তারা ধারণা করছে। এই ছিল নরসিংদী রায়পুরা থেকে রেলে ট্রেনে কাটা নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নরসিংদীতে ট্রেন দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছে চাকরি প্রত্যাশীরা। এ নিয়ে আরো জানাতে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, কি বলছেন শিক্ষার্থীরা? বলছিলেন কোটা বিরোধী আন্দোলনের কথা। তো আমি এখন দাঁড়িয়েছি নোয়াখালী প্রেস ক্লাবের সামনে। এখানে নোয়াখালী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে জমায়েত হয়েছেন সকাল থেকে। তারা সকাল থেকে খন্ড খন্ড ভাবে এখানে এসে একত্রিত হয়েছেন। নোয়াখালী প্রেস ক্লাবের সামনে কোটা প্রথা বাতিলের দাবিতে, যে সরকার যে কোটা যে প্রথা জারি করে, যে প্রজ্ঞাপন জারি করেছিল, সে প্রজ্ঞাপন বাতিলের দাবিতে তারা এখানে মানববন্ধন করছে, সমাবেশ করছে, তারা কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছে। তো আমি আপনাকে এর অংশ হিসেবে কিছু অংশ দেখাবো যে তারা তাদের যে মানববন্ধন করছে, তারা স্লোগান দিচ্ছে, তারা যে 2018 সালে পরিপূর্ণ পুনর্বহালের দাবিতে তারা বিক্ষোভ করছে। তো এটি আয়োজন করছে আজকে কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালী জেলা শাখার থেকে তারা এই আয়োজনটি করেছেন। কোটা বৈষম্য নিপাত যাক চাকরি তাদের সুযোগ পায়, এই স্লোগানকে পুঁজি করে তারা এখানে দাঁড়িয়েছেন। তো এইদিকে আপনাকে আমি এখন এই ধরনের একটা শিক্ষার্থীর সাথে কথা বলবো, যে আমি জানতে চাচ্ছি যে তার কাছে আপনি আসলে মানে কি কি দাবিতে আপনারা এই বিক্ষোভ সমাবেশ করছেন, মানববন্ধন করছেন? জি ধন্যবাদ। আমরা আসলে গত কয়েকদিন থেকে সারা দেশে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটা চলছে। তাদের যে 3 দফা দাবি, সেই দাবির সাথে সংগতি রেখে আমরা আজকে নোয়াখালীতে দাঁড়িয়েছি। আমরা মনে করি অবিলম্বে যে পরিপত্র জারি করেছে হাইকোর্ট, সেটা বাতিল করে কোটা পদ্ধতি বাতিল ঘোষণা করতে হবে এবং সেটা সিদ্ধান্ত নিয়ে এখানে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী তাদেরকে এগিয়ে আনার স্বার্থে কিছু সংখ্যক কোটা আমরা সংরক্ষণ করতে পারি। সাথে সাথে যে ছেলে মেয়েরা আছে পড়াশোনা করে বের হচ্ছে, তাদের জন্য পড়াশোনা শেষে যাতে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি করা যায়, সেই দাবি আমরা রাষ্ট্রের কাছে জানাই। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছেন বিভিন্ন দাবি তিনি সরকারের কাছে করেছেন। একই সাথে তিনি যে মেধাবীদেরকে যে চাকরিতে, সরকারি চাকরির যে মেধাবী রয়েছে, মেধাবীদেরকে সুযোগ দেওয়ার তিনি দাবি জানিয়েছেন। একই সাথে তিনি যে সরকার যে 2018 সালে যে পরিপত্র জারি করেছিল, সে পরিপত্র পুনর্বহালের দাবি জানিয়েছেন। অরিন, আপনাকে আরেকটু তথ্য জানিয়ে রাখতে চাই, কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে যে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি রয়েছে। তো তাদের উপস্থিতিতে কোটা বিরোধী আন্দোলন করছে যারা, তারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের যে মানববন্ধন এবং সমাবেশ চালিয়ে যাচ্ছেন। অরিন, হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে কোটা বিরোধী আন্দোলন সর্বশেষ। সুজন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নোয়াখালী থেকে কোটা বাতিলের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দেখছেন দেশ জনপদ লাইভ। বন্যা পরিস্থিতি জানাতে জামালপুর, লালমনিরহাট ও সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান, জামাল বাদশাহ ও মেহেদি হাসান। প্রথমে চলে যাচ্ছি জামালপুরে। মেহেদি, বন্যার সবশেষ খবরাখবর আমাদের জানাবেন। অরিন, গত 24 ঘন্টায় 15 সেন্টিমিটার কমে বিপদসীমার 78 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে জামালপুরের যে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের যে বন্যা সৃষ্টি হয়েছে, সেই বন্যার পানি জামালপুরে কিন্তু 50 সেন্টিমিটার উপর দিয়ে যখন প্রবাহিত হয় বন্যার পানি, তখনই কিন্তু এক ধরনের ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। ইতিমধ্যে আমি আপনাদেরকে জানাতে চাই যে গত মঙ্গলবার থেকে কিন্তু এই পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বুধ, বৃহস্পতি, শুক্রবার কিন্তু প্রচন্ড পরিমাণে প্রতি ঘন্টায় ঘন্টায় আমরা দেখতে পেয়েছি যে পানি বৃদ্ধি পেয়েছে। শনি, রবিবার থেকে কিন্তু একটু পানি কমলেও কিন্তু সেটি নিতান্তই ধীর গতিতে কমছে, যার ফলে জামালপুরের বিশেষ করে মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জের এই 4টি উপজেলার প্রায় 25টি ইউনিয়নের 2 লাখ লোক কিন্তু
পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছে। এখনো যদিও পানি একটু কমছে, তারপরেও লোকালয়ে যে পানি প্রবেশ করছে সেটি কিন্তু আর এখনো নামছে না। শুধুমাত্র যে প্রধান যে নদীটি রয়েছে সেখান থেকে কিছু পানি আমরা কমতে দেখেছি। এই নিয়ে কিন্তু সাধারণ যারা মানুষজন রয়েছেন, যারা পানিবন্দী এলাকায় রয়েছেন, তারা কিন্তু একদম জনদুর্ভোগে রূপান্তরিত হয়েছে তাদের জনজীবন। আমি আপনাদেরকে আরেকটু বলতে চাই যে জেলা প্রশাসন কিন্তু বলছে তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী সহ শুকনো খাবার সহ সবকিছু ব্যবস্থা করা হয়েছে, মেডিকেল টিম গঠন করা হয়েছে। কিন্তু আমরা যারা গণমাধ্যম কর্মীরা রয়েছে তারা কিন্তু খুব কাছ থেকে এই চরাঞ্চলের মানুষদের আমরা দেখেছি, বানবাসী মানুষদের কথা শুনেছি। তারা বলছেন যে আমরা বেশ কয়েকদিন যাবত এখানে পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছি, এখানে কোনো ধরনের সরকারি বা বেসরকারি একটু সহযোগিতা আমরা পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি যাদের ঘরে চাল রয়েছে তাদের কিন্তু উঠানে এখন পানি, তাদের চুলোয় পানি, তারা কিন্তু কখনো রান্না করতে পারছে না, যার কারণে মানবতর জীবনযাপন করছে। অনেকেই আছে একদিন বা দুদিন যাবত তারা খেয়ে না খেয়ে দিনাতিপাত করছে। অপরদিকে গোখাদ্যের কিন্তু মারাত্মক অভাব আমরা অনুভব করছি। কৃষি বিভাগ কিন্তু এই বিষয় নিয়ে কোনো কথা বলছে না। আমি আপনাদেরকে আরেকটু বলতে চাই, ইতিমধ্যেই জামালপুরের 235টির বেশি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে, কারণ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু পানি উঠেছে। অপরদিকে জামালপুর থেকে রাজীবপুর, রৌমারী, দেওয়ানগঞ্জ হয়ে যে রাস্তাটি রয়েছে সেটি কিন্তু বন্যার যে পানির স্রোত তার কারণে কিন্তু ভেঙে গেছে, যার কারণে এই দেওয়ানগঞ্জ উপজেলা থেকে রাজীবপুর, রৌমারী উপজেলা পর্যন্ত যত মানুষ যাতায়াত করতে সেই ব্যবস্থা কিন্তু এখন নেই। এছাড়াও বিভিন্ন ইউনিয়নে কিন্তু পানি প্রবেশ করেছে, যার কারণে রাস্তাঘাট ভেঙে গেছে বলে এখন পর্যন্ত কিন্তু যাতায়াতের অবস্থা খুবই নাজুক। আমি আপনাদেরকে আরেকটু বলতে চাই যে গত 5 দিনের যে পানি বৃদ্ধি অব্যাহত ছিল, যার কারণে পাটের যে অবস্থা, এখন পাটের মৌসুম, পাটের যে ক্ষেত সেটি কিন্তু তলিয়ে গেছে। আর কৃষি বিভাগ আমাদেরকে বলছেন এই পর্যন্ত 8000 হেক্টর ফসলি জমি কিন্তু পানির নিচে ডুবে আছে এবং শাকসবজি যা রয়েছে সবই কিন্তু প্রায় নষ্টের দিকে রয়েছে। এটি যদি 2-3 দিনের মধ্যে আরো পানি থাকে, অব্যাহত থাকে, তাহলে কিন্তু কোনো শাকসবজি আর কৃষক তার ঘরে তুলতে পারবে না। অবশেষে পাটের যে অবস্থা, পাট ক্ষেতগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। আমরা দেখতে পেয়েছি যে মেডিকেল টিম গঠন করা হয়েছে, কিন্তু চরাঞ্চলে কিন্তু মেডিকেল টিম কোনো সার্ভিস দিচ্ছে না, তাদের সেবা দিচ্ছে না। সবকিছু মিলিয়ে এই বানবাসী মানুষদের অবস্থা করুণ থেকে করুণ হয়ে গেছে। এই তাদের দুঃখ দুর্দশা দেখার মতো, শোনার মতো যেন কেউ নেই। এই ছিল আমার কাছে জামালপুরের বন্যা নিয়ে সার্বিক পরিস্থিতির সর্বশেষ তথ্য। অরিন। মেহেদী, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, সেখানে বন্যা পরিস্থিতির চিত্র কেমন দেখছেন জানাবেন। অরিন, আসলে লালমনিরহাটে কিন্তু বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বর্তমানে তিস্তার যে ডালিয়া ব্যারেজ পয়েন্ট রয়েছে সেই ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 29 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। এই পানি কিন্তু গতকালকেও বিপদসীমার মাত্র 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। একটি বিষয় জানাতে চাই যে এবছর কিন্তু এ পর্যন্ত তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করেনি। আসলে তিস্তার ব্যারেজ পয়েন্টে বিপদসীমা অতিক্রম না করলেও এই তিস্তার পানি ধারণ ক্ষমতা কমে আসায় কিন্তু পানি হঠাৎ হ্রাস এবং বৃদ্ধির কারণে তিস্তার যে নিম্ন অঞ্চল রয়েছে, অর্থাৎ নদী তীরবর্তী যে এলাকাগুলো নিম্নাঞ্চল রয়েছে, সেই নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে নানা ধরনের ভোগান্তির সৃষ্টি করছে। আজকেও কিন্তু আদিতমারি উপজেলার মহিষকোচার কয়েকটি এলাকায় নিম্নাঞ্চলে পানি রয়েছে। এছাড়া কিন্তু লালমনিরহাটের কালমাটি এলাকার কিছু নিম্নাঞ্চলে পানি রয়েছে। অর্থাৎ বলা যায় যে অন্তত 5000 পরিবার কিন্তু আজকেও পানিবন্দী অবস্থায় রয়েছে। গতকালকে জেলা প্রশাসক মহোদয় এই নিম্নাঞ্চলগুলো পরিদর্শন করেছেন এবং তাদের সাথে কথা বলেছেন। আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যারা পানিবন্দী অবস্থায় রয়েছে এবং নানা ধরনের দুর্ভোগ পাচ্ছেন তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। আসলে কিন্তু নদী তীরবর্তী যে বাসিন্দারা রয়েছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে, তাদের যেটি দাবি যে ত্রাণ বা আর্থিক সহায়তা কিন্তু তাদের আসলে প্রত্যাশা নয়। এই তিস্তার পানি ধারণ ক্ষমতা কমে আসে, অর্থাৎ বিপদসীমা অতিক্রম না করতেই নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে যে ভোগান্তি সৃষ্টি করছে, এ থেকে কিন্তু স্থায়ী একটি সমাধান হিসেবে আসলে তারা তিস্তার খনন অথবা তিস্তার যে মহাপরিকল্পনা বাস্তবায়নের সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া আছে, সেই তিস্তা মহাপরিকল্পনা যাতে দ্রুত বাস্তবায়নের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়। আমি একজন পানিবন্দী অর্থাৎ নদী তীরবর্তী বাসিন্দার সাথে কথা বলতে চাই। আসলে আপনি একটু আমাকে জানাবেন যে হঠাৎ তিস্তার পানি বৃদ্ধি এবং হ্রাসের কারণে কি ধরনের সমস্যা হচ্ছে? সমস্যা, আমাদের বাড়িতে পানি উঠে আবার নেমে যায়। এই পানিগুলো আমাদের কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়। পানি আবার আমরা রান্না করতে পারি না, ভাত রান্না করতে পারি না, তরকারি রান্না করতে পারি না, চুলা ডুবে যায়, খাট ডুবে যায়, খাটের উপর খাট উঁচা করে রাখি এবং ওই খাটে আবার ঘুমাই। এই আমার কথা। এবছর এ পর্যন্ত কোনো সহায়তা পেয়েছেন কিনা? না, আমরা কোনো সহায়তা পাই নাই। আমরা গরিব দুঃখী লোক। এই পানি আসে, আবার পানি নামে, আবার পানি আবার আসে, এরকম করে প্রতিবারে আমাদের ক্ষতিগ্রস্ত হই আমরা অনেক।
আসলে প্রতি বছর যে পানি তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে এবং কমে যাচ্ছে, এর ফলে কিন্তু নানা ধরনের ভোগান্তির সৃষ্টি হচ্ছে। নদীর পানি ধারণ ক্ষমতাই আসলে কমে আসার কারণেই এই তিস্তার কিন্তু অল্প পানিতেই সাময়িক যে ভোগান্তি, অর্থাৎ স্বল্পমেয়াদী বন্যা এবং নদী ভাঙনের শিকার হতে হচ্ছে। এ থেকে কিন্তু স্থায়ী সমাধানের আসলে দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আমি যদি একটি বিষয় জানাতে চাই, পানি উন্নয়ন বোর্ডের সাথে আমাদের কথা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার রায়, তিনি আমাদেরকে জানিয়েছেন তিস্তার এবছর বিপদসীমা অতিক্রম না করলেও লোকালয়ে প্রবেশ করে ভোগান্তি সৃষ্টি করার কারণ হিসেবে গত বছর ভারতের সিকিমে যে বাঁধ ভেঙে পানির সাথে পলিয়ে এসে তিস্তার গর্ভ ভরে উঠেছে, সেই তিস্তার গর্ভ ভরে ওঠার কারণেই অল্প পানিতেই কিন্তু আসলে বিপদসীমা অতিক্রম না করতেই স্বল্পমেয়াদী বন্যা সৃষ্টি করছে এবং নানা ধরনের ভোগান্তি হচ্ছে। আমি আরেকটি বিষয় জানাতে চাই, গতকালকে কিন্তু তিস্তার যে মহিষকুচা এলাকা রয়েছে, মহিষকুচার 6টি শিক্ষা প্রতিষ্ঠানে পানি থাকার কারণে আসলে শিক্ষার পাঠদান কার্যক্রম বন্ধ ছিল এবং ওই ইউনিয়নের কিন্তু 3টা শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। বর্তমানে কিন্তু বলা যায় 8টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা যে পাঠদান কার্যক্রম আছে সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী রয়েছে, তবে এ পর্যন্ত আসলে সেই পর্যাপ্ত ত্রাণ সামগ্রী থাকলেও কিন্তু আসলে বিতরণ করা হয়নি। তবে আজকে কিছুটা ত্রাণ বিতরণ করা হবে বলে আদিতমারি উপজেলা নির্বাহী অফিসার আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে এই তিস্তার যে মহাপরিকল্পনা বাস্তবায়ন, এটি যতদিন বাস্তবায়ন না হবে আসলে ততদিন পর্যন্ত তিস্তা পাড়ের যে দুর্ভোগ সেটি আসলে স্থায়ীভাবে সমাধান হবে না বলে জানিয়েছেন তিস্তা পাড়ের বাসিন্দারা। আর একটি বিষয় জানাতে চাই যে সম্প্রতি কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে ভারতের প্রধানমন্ত্রীর যে আলোচনাটি হয়েছিল, সেই আলোচনা ফলপ্রসূ হওয়ার কারণে তিস্তা পাড়ের বাসিন্দারা কিন্তু নতুন করে আশা জাগিয়েছিল তাদের মনে, কিন্তু এই আশাকে আবার হতাশায় রূপ নিয়েছিল যে ভারতের পশ্চিমবঙ্গের দ্বিমত পোষণের কারণে। অর্থাৎ নতুন করে আশা এবং হতাশার কারণেই কিন্তু তিস্তাপাড়ের বাসিন্দারা প্রতি বছর ভোগান্তির মধ্যে পড়ছেন। এই ভোগান্তি থেকে স্থায়ী সমাধান হিসেবে মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং এটি যাতে দ্রুত বাস্তবায়ন করা হয় এজন্য কার্যকরী পদক্ষেপ যাতে নেওয়া হয় এমনটি দাবি জানিয়েছেন। এই ছিল লালমনিরহাট থেকে বন্যা, উন্নতি, নদী ভাঙ্গন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবির সর্বশেষ খবর। অরিন। জামাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার সুনামগঞ্জ থেকে যুক্ত হবেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, বন্যা পরিস্থিতির কি খবর দেখছেন আপনি এবং সেখানে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানাবেন। অরিন, গত 5 দিন ধরে কিন্তু সুনামগঞ্জে বন্যার পরিস্থিতি স্বাভাবিকের প্রতি ছিল। গত 5 দিন সুরমা নদীর পানি অনেকটাই কমেছে এবং আজকেও সুরমা নদীর পানি কমেছে। গত 24 ঘন্টায় 6 সেন্টিমিটার পানি কমে বর্তমানে বিপদসীমার 36 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, যেটি আসলে মানুষের জন্য এখন আশা জাগানোর খবর। এবং সুনামগঞ্জে প্রায় সবগুলো এলাকা থেকে কিন্তু এখন পানি নেমে গেছে। কিছু নিম্নাঞ্চলের কিছু জায়গায় বাড়ি ঘরে পানি না থাকলেও তাদের রাস্তাঘাটে কিছু পানি আছে, তবে এই পরিস্থিতিটা হচ্ছে স্বাভাবিক। আপনি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের সুরমা নদীর পাড়ে। আমাদের সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন আলাদার আমাদেরকে জানিয়েছেন যে নদীর পানি আসলে কমেছে। শুধু সুরমা নদীর পানি না, জাদুকাটা, রক্তি, বৌলাই, কুশিয়ারা জেলা সহ সবকটি নদীর পানি কিন্তু বর্তমানে কমছে এবং যার কারণে বন্যার পরিস্থিতির যে সংখ্যা আসলে সেই সংখ্যাটা কেটে গেছে এবং আগামী যে 48 ঘন্টা, সেই 48 ঘন্টায় কিন্তু পানি আরো কমবে বলে তারা ধারণা করছেন। এবং আজকে সকাল থেকে আপনাকে একটি বিষয় জানি, আজকে সকাল থেকে কিন্তু ঘুরি ঘুরি বৃষ্টিপাত হচ্ছে, তবে এই বৃষ্টিপাতে তেমন কোনো পানি বাড়বে বলে তারা মনে করছেন যে এই বৃষ্টিপাতে তেমন কোনো পানি বাড়বে না। এই কিছু হয়তো দিন আবহাওয়া ভালো হয়ে গেলে পানি নেমে যাবে বলে তারা বলছেন। আমরা যে কথা বলেছিলাম জেলা প্রশাসকের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন সুনামগঞ্জে এখনো বন্যায় যে ক্ষতিগ্রস্তের যে পরিমাণ সেটি এখনো নিরূপণ করা যায়নি। সেটি নিরূপণ করার সাথে সাথেই সব তালিকা আমাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে সহযোগিতা করবেন বলে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, সুনামগঞ্জে প্রায় 250 কিলোমিটার সড়ক কিন্তু এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় 8000 পুকুরের মাছ এই বন্যায় পানিতে ভেসে গেছে বলে আমাদেরকে জানিয়েছে সুনামগঞ্জের মৎস্য অধিদপ্তর। তো মোটামুটি এই ছিল আমার কাছে সুনামগঞ্জের বন্যার সর্বশেষ তথ্য। অরিন। মেহেদি, আপনাকে ধন্যবাদ। দর্শক, জামালপুর, লালমনিরহাট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন দেশ জনপদ লাইভ।
সংস্কারের পরও চালু হয়নি ক্ষতিগ্রস্ত রায়েন্দা মাছুয়া ফেরিঘাট। এ বিষয়ে বিস্তারিত জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, মানুষের ভোগান্তি কেমন দেখছেন? ঘূর্ণিঝড় রিমালের সময় কিন্তু এই রায়েন্দা মাছুয়া ফেরিঘাটটি বন্ধ হয়ে যায়। আসলে বন্ধ হওয়ার আজকে 1 মাস 12 দিন পরেও কিন্তু এই ফেরিঘাটটি চালু হয়নি। এই ফেরিঘাটটি মূলত বাগেরহাটের শরণখোলা এবং পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলাকে সংযুক্ত করেছে। এই দুই উপজেলার মানুষ এই ফেরি দিয়েই যাতায়াত করত, কিন্তু এই রিমালের সময় 26 তারিখে এই ফেরিঘাটটি বন্ধ ঘোষণা করা হয়। এরপরে কিন্তু আর চালু করা হয়নি। এবং আমরা যদি আপনাকে একটু দেখাই যে এই ফেরি বন্ধ হওয়ার যে কারণ, সেটা হচ্ছে এই ফেরিঘাটটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখনো দেখতে পাচ্ছেন যে ফেরি যে ঘাট, সেই ঘাটের সাথে কিন্তু এই যে ফেরির যে পার্শ্ব রাস্তা, সেই রাস্তার কিন্তু কোনো সংযোগ নেই, পানি উঠে গেছে। এছাড়াও রাস্তাটি ব্যাপকভাবে ক্ষতি হয় কিন্তু বন্ধ ঘোষণা করে। আসলে এই ফেরিটি বন্ধ থাকার কারণে এই এলাকার মানুষ কিন্তু ব্যাপক ভাবে ভোগান্তিতে পড়েছে। তাদের যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। আসলে কি ধরনের ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা, সেই বিষয়ে একটু আমি শুনবো। আমার সাথে স্থানীয় বাসিন্দারা রয়েছেন, তাদের সাথে একটু কথা বলবো। ভাই, আপনার বাড়ি কি এখানে? জি, আমার বাড়ি এইখানে। আসলে এই ফেরি বন্ধ থাকার কারণে আপনাদের কি অসুবিধা হচ্ছে? আসলে আমাদের এই জায়গার মানে উপরে তো শুধু পিরোজপুর উপজেলা বললে হবে না, পটুয়াখালী একটা জেলা, তারপর বরগুনা একটা জেলা, সব লোক হাজার হাজার মানুষই এখান দিয়ে চলাফেরা করে। রিমেলের বন্যার কারণে আমাদের এই ফেরিঘাটটা একদম বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের কাছে মানে লাখ লক্ষ মানুষের যে কষ্ট তা উপভোগ করে। যদি আপনারা একটা ছোট্ট ট্রলারে যদি খেওয়া যারা আছে তারা পার করে, ছোট্ট একটা নৌকায় পার করে, মানুষ কান্নাকাটি করে, 100 টাকার তার 150 টাকা নেয়। যে ভোগান্তি হয় এখানে, পশু সম্পদ, গরু ছাগল হাট কোনো কিছুই করতে পারতেছি না আমরা। মানে খুব যারা দায়িত্বরত রয়েছে তাদেরকে জোর অনুরোধ করবো স্থানীয়ভাবে, জানি আমাদের এই রাস্তাটুকু অন্তত সুন্দর করে সেরে দেওয়া হয়, নাহলে আমাদের লাখ লক্ষ মানুষের কষ্ট হচ্ছে। আচ্ছা, এখানে ব্যবসায়ীদের কি অসুবিধা হচ্ছে? ব্যবসায়ীদের আমাদের এখানে অসুবিধা হচ্ছে। আমরা ওপার থেকে লোক আসতো, আমাদের কিছুটা ব্যবসা বাণিজ্য একটু বাড়তো। এখন আমাদের ফেরির জন্য লোকও আসতে পারে না। আমাদের ব্যবসা বাণিজ্য অবস্থা একদম খুব পরিস্থিতি খারাপ। আমরা যত দ্রুত চাই অত দ্রুত যেন আমাদের ফেরিটা আমাদের তাড়াতাড়ি নির্মাণ করে দেয়। আর আমাদের বেশিরভাগ এখন মানুষ অনেকেই অভাবেই আছে। আপনারা শুনছিলেন যে স্থানীয়রা জানাচ্ছিল যে কি ধরনের ভোগান্তি পরে। আসলে এখানে এই ফেরি বন্ধ থাকার কারণে বিকল্প পথ হিসেবে কিন্তু এখানে একটি ট্রলারে যাতায়াত করে। ট্রলারে কিন্তু অনেক ভাড়া দিয়ে যেতে হয়, অনেক ক্ষেত্রে 50 থেকে 150 টাকা পর্যন্ত একজন মানুষ ভাড়া দিয়ে রায়েন্দা মাছুয়া যাতায়াত করে। এছাড়া এই ফেরি আসলে কবে চলাচল করতে পারে সে বিষয়ে আমরা বাগেরহাটের যে সড়ক বিভাগ রয়েছে সেই সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ফরিদ উদ্দিনের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই ফেরিঘাট সংস্কারের জন্য কিন্তু দরপত্র আহ্বান করা হয়েছে। 1 সপ্তাহের মধ্যে এই দরপত্র সকল প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হলে 1 সপ্তাহের মধ্যে কাজ শুরু হবে। এই ছিল আমার কাছে ফেরিঘাট বিষয়ে সর্বশেষ। সোহান, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাগেরহাট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। অর্থ পাচার মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে ডক্টর ইউনুস আবেদন করেছেন। এ নিয়ে কথা বলছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম। সরাসরি যাচ্ছি সেখানে। শুনানি হয়েছে, ডেজ টুগেদার শুনানি হওয়ার পরে আদেশের জন্য দিন ধার্য করছে। সেখানে দুপক্ষ শুনে আদালত অভিযোগ গঠন করেছে। তাহলে উপাদান না থাকলে অভিযোগ গঠন হলো কিনা, আর উনি তো অভিযোগটা চ্যালেঞ্জ করেননি, উনি পুরো মামলার কার্যক্রমটা চ্যালেঞ্জ করেছেন। কাজে আর দুর্নীতি দমন কমিশন প্রস্তুত, প্রত্যেকটা আইনি মোকাবিলার আমরা সদুত্তর দিব মাননীয় আদালতের কাছে। না, আমরা অ্যাপ্রিহেনশন করছি যেহেতু আগামী সোমবার। আমরা তো বলছি না উনি তো ন্যায় বিচার পাওয়ার অধিকারী না, উনি তো আসছেন, উনি তো বারবার, আমরা তো সেটা বলছি না, কারণ একটা মডেল অপারেন্টি সেটা আপনাকে দেখতে হবে। সোমবারের সাক্ষ্য আজকে উনি দাখিল করবেন,
আদেশ হয়েছে কবে। যাই হোক, এটা ওনার ব্যাপার, উনি কখন দাখিল করবেন, কিভাবে দাখিল করবেন, ওনার গরু উনি কিভাবে জবাই করবেন, সেটা তো আমাদের বিবেচ্য বিষয় না। আমাদের বিবেচ্য বিষয় হলো যে দরখাস্ত আমরা পেয়েছি সেটার আমরা আইনি লড়াই চালিয়ে যাব, আইনি উত্তরগুলো দিয়ে যাব। থ্যাংক ইউ। দর্শক, আমরা হাইকোর্ট থেকে সরাসরি যুক্ত ছিলাম। ফলের বাজার দর সম্পর্কে জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, বাজারে ফলের দাম দর কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। এখন ফলের মৌসুম, তার মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে আম এবং কাঁঠাল। আম কাঁঠালে বলতে গেলে পুরো চট্টগ্রামে সয়লাভ, কারণ চট্টগ্রামের বিভিন্ন বাজারে সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে আম এবং কাঁঠাল। যেহেতু আমের মৌসুম, চট্টগ্রামের বাজারগুলোতে আম মানভেদে বিক্রি হচ্ছে আসলে 80 থেকে 150 টাকা পর্যন্ত, কারণ এখানে বেশিরভাগ আম যেহেতু পাওয়া যাচ্ছে সেজন্য আমের দাম মোটামুটি আসলে ক্রেতা সাধারণ নাগালের মধ্যে রয়েছে বলে জানিয়েছেন ক্রেতারা, কারণ এখানে 80 থেকে 120, 150 টাকা পর্যন্ত আম পাওয়া যাচ্ছে। পাশাপাশি কাঁঠালও মানভেদে 100 থেকে আসলে 400 টাকা পর্যন্ত কাঁঠাল পাওয়া যাচ্ছে। পাশাপাশি অন্যান্য যেসব ফল রয়েছে, আপেল, কমলা, এসব পণ্য মোটামুটি ব্যবসায়ীরা বলছেন গত সপ্তাহের যে দাম সেটিও এখন রয়েছে। এখানে আপেল বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা, পাশাপাশি কমলা বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা, এবং পেয়ারা প্রতি কেজি পেয়ারা বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা পর্যন্ত। তো এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন এখন সবচাইতে বেশি পাওয়া যাচ্ছে আম এবং কাঁঠাল, কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে রাজশাহী এবং চাপাই থেকে চট্টগ্রামে আম আসে। সে আসার কারণে আমের পর্যাপ্ত আম থাকার কারণে মূলত আমের দাম ক্রেতা সাধারণ নাগালের মধ্যেই রয়েছে, কারণ এখানে বাজার ছাড়াও বিভিন্ন জায়গায় খুচরা ভাবে আম বিক্রি করা হচ্ছে। সেখানে আমরা অনেক সময় দেখেছি খুচরা দোকানগুলোতে 70 থেকে 100 টাকা, আবার মানভেদে 100 থেকে 150 টাকা পর্যন্ত আম বিক্রি হচ্ছে। সেজন্য বলা যায় সাধারণ যারা ক্রেতা সাধারণ রয়েছে তারা মোটামুটি ফলের মধ্যে আম খেয়ে মোটামুটি সন্তুষ্টি রয়েছেন। আর অন্যান্য যেসব ফল রয়েছে এগুলো আসলে দাম বাড়তি। এইসব বিষয়ে ব্যবসায়ীরা বলছেন আমদানি সংকট, ডলার সংকট বা ডলার দিয়ে তারা এলসি করতে না পারার কারণে মূলত অন্যান্য যেসব আমদানি নির্ভর ফল রয়েছে, বিশেষ করে আপেল, কমলা, আঙ্কুর থেকে শুরু করে এইসব ফলের দাম একটু বাড়তির দিকে, কারণ যেহেতু এগুলো আমদানি যোগ্য ফল সেজন্য এগুলো দাম বাড়তে। কিন্তু দেশি যেসব ফল রয়েছে, আম, কাঁঠাল, লিচু, কলা, পেয়ারা, এসব দাম মোটামুটি 100 থেকে 150 টাকার মধ্যে। সেই হিসাবে যারা ভোক্তা সাধারণ রয়েছে তাদের মাঝে মোটামুটি স্বস্তি কাজ করছে। কিন্তু বিদেশি বা দেশের বাইরে থেকে যেসব ফল আমদানি করা হয় সেগুলো না পেলেও দেশি আম, কাঁঠাল, লিচু, আনারস, তারপর পেয়ারা, এসব খেয়ে মোটামুটি সন্তুষ্ট রয়েছেন ক্রেতা সাধারণ। কারণ তারা বলছেন এখন যেহেতু ফলের মধ্যে আমের মৌসুম, আম সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে এবং কাঁঠাল পাওয়া যাচ্ছে এবং আনারসও পাওয়া যাচ্ছে, কারণ আনারস পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, বান্দরবানের পাহাড়ি অঞ্চল থেকে মূলত আনারস চট্টগ্রামে প্রবেশ করে। পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় আনারস, কাঁঠাল যাওয়া হয়। সবচেয়ে বেশি আনারস উৎপাদিত হয় রাঙ্গামাটিতে। রাঙ্গামাটি থেকে মূলত আনারস এবং কাঁঠাল চট্টগ্রামের বিভিন্ন বাজার সহ ঢাকায় এখান থেকে পাঠানো হয়। সেই ক্ষেত্রে চট্টগ্রামে আনারসের দামও কিন্তু হাতের মধ্যে রয়েছে, কারণ এখানে প্রতি জোড়া আনারস বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকার মধ্যে, মানে দুইটা প্রতি পিস আনারস বিক্রি হচ্ছে আপনার 30 থেকে 30 টাকা এবং মানভেদে 35 টাকা বিক্রি হচ্ছে। সেক্ষেত্রে বলা যায় যতগুলো ফল রয়েছে সবগুলো ফলের দামই দেশি যেসব ফলের দামই নাগালের মধ্যে। এতে করে যারা ভোক্তা সাধারণ রয়েছে তাদের মধ্যে এক ধরনের স্বস্তি কাজ করছে, কারণ মোটামুটি 100 থেকে 150 টাকার মধ্যে ফলগুলোতে তারা খুশি। কিন্তু আমদানি নির্ভর যেসব ফল রয়েছে সেগুলোর দাম বাড়তে হওয়ার কারণে ক্রেতা সাধারণের মাঝে এক ধরনের অসন্তোষ তৈরি হচ্ছে, কারণ ব্যবসায়ীরা বলছেন ডলার সংকট বা এলসি করতে না পারার কারণে এসব পণ্যের দাম বাড়ছে। কিন্তু ক্রেতা সাধারণ যারা বলছেন তারা বলছেন যে এগুলো আসলে বছরের পর বছর এসব অজুহাত দেখে মূলত আমদানি নির্ভর এসব ফলের দাম বাড়ানো হয়। এই ছিল ফলের বাজার থেকে আমার কাছ থেকে সর্বশেষ। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের ফলের বাজার সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দেখছেন দেশ জনপদ লাইভ। ভোলা লক্ষ্মীপুরে ডেঞ্জার রুটে চলছে অবৈধ ট্রলারের দাপট। এ নিয়ে আরো জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, এই বিষয়ে কি বিস্তারিত তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন? আপনাকে জানিয়ে রাখছি এই রুটটি কিন্তু ডেঞ্জার জোনের আওতায় রয়েছে, অর্থাৎ 15 মার্চ থেকে 15 অক্টোবর পর্যন্ত এই যে 7 মাস কিন্তু এখানে
সি সার্ভে সনদধারী নৌযান ছাড়া সকল ধরনের নৌযান কিন্তু চলাচল বন্ধ রয়েছে দুর্ঘটনার আশঙ্কায়। কারণ এই সময়টা কিন্তু আপনার বর্ষা মৌসুম এবং দুর্যোগের মৌসুম, এ সময় যে কোনো সময় কিন্তু দুর্যোগ নেমে আসতে পারে। তো সেই বিষয়টি মাথায় রেখে নৌ পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশের বেশ কয়েকটি এলাকা, যার মধ্যে ভোলা লক্ষ্মীপুর রুটটি অন্যতম। এই রুটে আসলে বর্তমানে চলাচল করছে 2টি লঞ্চ এবং 4টি সি ট্রাক, কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ থাকার কারণে বিশেষ করে রাজধানী ঢাকা চট্টগ্রাম সহ চলাচলের যে নৌপথ অথবা সড়ক পথের একমাত্র সহজ মাধ্যমটি হচ্ছে এই ইলিশা এটি, এবং এটিকে টার্নিং পয়েন্ট হিসেবেও কিন্তু বিবেচনা করা হয়ে থাকে এবং গুরুত্বপূর্ণ রুট থাকার কারণে প্রতিদিন হাজার হাজার যাত্রী কিন্তু এখানে যাতায়াত করে। কিন্তু সেখানে সমস্যাটি তৈরি হয়েছে, এখানে প্রয়োজনের তুলনায় লঞ্চ অনেকটা কম, এবং যে কারণে এই সুযোগটি নিয়ে যারা ট্রলার মালিক রয়েছেন, প্রভাবশালী চক্র, তারা এখানে অবৈধভাবে ট্রলার পারাপার করছে, যাত্রীদের পারাপার করছে, যে কারণে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। আমরা একজন যাত্রীর সাথে কথা বলবো, তার কাছে জানতে চাইবো এই রুটটিতে তো বিপজ্জনক রূপ, তারপর আপনারা কেন যাতায়াতের চেষ্টা করছেন? আসলে ভোলা থেকে লক্ষ্মীপুর যাতায়াতের একমাত্র যে এই ঘাট দিয়ে ভোলা থেকে লক্ষ্মীপুর যাতায়াত করা হয়। আপনারা জানেন যে এই নদীটি কিন্তু ডেঞ্জার জোন হিসাবে সরকার চিহ্নিত করেছে। সেখানে আমরা উপায় নাই, এই ঘাট ছাড়া তো লক্ষ্মীপুর যাওয়ার মতো অন্য কোনো ঘাট নাই, রিস্ক নিয়ে আমাদের এই ঘাট দিয়ে যেতে হয় ডেঞ্জার জোনের মধ্যে। সরকার যদি এটা পদক্ষেপ নেয় তাহলে হয়তো আমাদের উপকার হবে। আমাদের দাবি যাতে এখানে সবসময় লঞ্চ পাওয়া যায়, ট্রলারগুলো ঝুঁকি নিয়ে চলছে এগুলো যাতে বন্ধ থাকে। অরেন, যেমনটি শুনছিলেন, এখানে যে সমস্যাটি হয়েছে যে নিরাপদ লঞ্চগুলো, সি সার্ভে সনদধারী যে লঞ্চগুলো এখানে চলাচল করছে, সেগুলো আসলে সকাল থেকে শুরু হয়, সেগুলো কিন্তু আপনার চলাচল করছে দুপুর 2টা পর্যন্ত, এবং দুপুর 2টার পরে কিন্তু আর কোনো লঞ্চ কিন্তু এই রুটে চলাচল করছে না। যে কারণে এই 2টার পরে যারা যাত্রী এখানে এসে উপস্থিত হচ্ছেন, জড়ো হচ্ছেন গন্তব্যে যাওয়ার জন্য, তাদের কিন্তু আসলে কোনো উপায় থাকে না, এবং সেই সময়টায় আসলে মূলত এখানে অবৈধভাবে ট্রলারগুলো চলাচল করছে, স্পিডগুলো চলাচল করছে। ভোলার যে জেলা প্রশাসক রয়েছেন আরিফুজ্জামান, তিনি বলছিলেন আমাদেরকে, তিনি বলছিলেন যে এই যে অবৈধ ট্রলার এবং স্পিড বোট চলাচল বন্ধে তারা কোস্টগার্ড এবং নৌ পুলিশের মাধ্যমে অভিযানটি পরিচালনা করছেন, এবং এটি যাতে বন্ধ হয় সেই পদক্ষেপ তারা নিয়েছেন। তবে যাত্রী সাধারণ বলছিল যে আসলে এই যে এটি চলাচল বন্ধের ক্ষেত্রে তাদের যে পদক্ষেপ সেটি অনেকটা ঢিলে ঢালা থাকার কারণে অনেকটা বেপরা হয়ে পড়ছে ট্রলার মালিকরা, এবং তাদের কারণে এই যে দুর্ঘটনার ঝুঁকির আশঙ্কাও কিন্তু যাত্রীরা করছেন। এবং নৌ পুলিশ, আমরা যাত্রীরা যেমনটি বলছিল এবং ঘাটের যারা রয়েছেন তারা বলছিল যে আসলে এই যে নৌ পুলিশ যদিও এখানে দায়িত্ব পালন করছে, তারপরও দেখা যায় যে তাদের সম্মুখেই কিন্তু এই ধরনের ট্রলারগুলো যাত্রীদের ঝুঁকিপূর্ণভাবে পারাপার করছে, এবং এতে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। তো এ ছিল আমার কাছে ভোলা লক্ষ্মীপুর রুটে যে অবৈধভাবে যে ট্রলার চলাচল করছে ঝুঁকিপূর্ণভাবে, তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।